প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। মনে রাখবা, এই অধ্যায়টা থেকে তুমি মাস্ট একটা সিকিউ প্রশ্ন পাবাই। এখান থেকে একটা সিকিউ প্রশ্ন পাবাই। সুতরাং এই অধ্যায়টাকে অ্যাভয়েড করার কিছু নাই। এবং মনে রাখবা, এই অধ্যায় যদি তুমি ভালো করে বুঝো, তোমার কাছে ম্যাথগুলো খুব বেশি কঠিন লাগবে না, খুব ইজি ম্যাথ, এবং ভালো করে বুঝলে এগুলো পারা খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি টাইপ, এখানে টাইপ হচ্ছে কয়টা? টাইপ হচ্ছে 4টা টাইপের। ধরো, একটা হচ্ছে কি অনুপরমাণুর সংখ্যা নির্ণয়, অনুপরমাণুর সংখ্যা নির্ণয়। ঠিক আছে, সংখ্যা নির্ণয় এর টাইপ 1। 2 নম্বর টাইপটা যেটা হচ্ছে কি মোলারিটি। ঠিক আছে। 3 নম্বর যে অংশটুকু হচ্ছে সেটা হচ্ছে কি শতকরা সংযুতি। শতকরা সংযুতি প্লাস স্থূল সংকেত প্লাস আণবিক সংকেত। হ্যাঁ, আর লাস্ট হচ্ছে যেটা 4 নাম্বার টাইপ, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কি লিমিটিং বিক্রিয়ক। তুমি যদি এই 4টা টাইপ করতে পারো, তাহলে তোমার সৃজনশীল নেওয়ার কোনো টেনশন নাই। ঠিক আছে, আমরা দেখো তোমাদের জন্য এই 4টা টাইপকে আমি একটা সাজেশন বানাইছি। ঠিক আছে, এই সাজেশনটা যদি তোমরা একটু ফলো করো, তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। দেখো, আমি প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন দিছি, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন আছে, এরপরে দেখো আমাদের নমুনা সৃজনশীল প্রশ্নের টাইপ 1, যেখানে আমরা মোল সংখ্যা, পরমাণু, অনুপরমাণু সংখ্যা নির্ণয় এবং মোলার আয়তন। ঠিক আছে, এবারে টাইপ নাম্বার 2 যদি আমরা দেখি, সেখানে দেওয়া আছে মোলারিটি, ঘনমাত্রা এবং হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক একসাথে, প্লাস শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং কি আণবিক সংকেত। এবং আমাদের লাস্ট যে অংশটুকু আছে সেটা হচ্ছে কি বিক্রিয়ক এবং কি উৎপাদের পরিমাণ নির্ণয়। এই 4টা টাইপের যদি তুমি ম্যাথ করতে পারো, তাহলে মনে করো যে তোমার এই অধ্যায় নিয়ে সৃজনশীল নিয়ে আর কোনো টেনশন নাই। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি পড়ালেখায়, শুরু করি। প্রথমেই আসি আমরা কি এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে, সেই টপিকটার নাম হচ্ছে মোল। কি মোল কি? ঠিক আছে, তাহলে এখান থেকে একটু ভালো করে বুঝবা মোল কাকে বলা হয়। ঠিক আছে, মোল আমরা একদম বই পড়বো না, জাস্ট কি বেসিক ক্লিয়ার করব এবং কোনটা থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে সেটা আমরা দেখব। ঠিক আছে, এখন মোল কি যদি তুমি বলো, যে মনে রাখবো কোনো পদার্থের আণবিক ভর কার ক্ষেত্রে? অণু বা পারমাণবিক ভর, পারমাণবিক ভরকে কার ক্ষেত্রে? পারমাণবিক ভর, এটা যা কি পরমাণুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পরমাণু। ঠিক আছে, পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, কি গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, তাকে আমরা কি বলতেছি? তাকে মোল বলে। কি বলা হয়? মোল বলে। তাহলে কোনো পদার্থের আণবিক ভর অণুর ক্ষেত্রে, আর পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে যদি আমরা জাস্ট খালি কি করি, গ্রাম এককে প্রকাশ করি। ধরো আমরা একটা অণুর কথা বলি, তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত হবে? দেখো, প্রথমে তুমি কার্বন ডাই অক্সাইডের কি আণবিক ভর বের করবা। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর যদি আমরা বের করতে, কার্বনের কত 12 আর অক্সিজেনের 16 ইন্টু 2 গুণ করলে কত হচ্ছে 32, আর 12 যোগ করলে কত হচ্ছে 44। জাস্ট এই 44-এর সাথে তুমি অ্যাড করে দিবা কি রে? কার্বন। কি সরি গ্রাম। কি অ্যাড করে দিবা? গ্রাম। অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত গ্রাম? 44 গ্রাম। ঠিক আছে, আবার যদি আমি পরমাণুর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে অক্সিজেন একটা পরমাণু, এই অক্সিজেন পরমাণু, তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? অক্সিজেন পারমাণবিক ভর কত? 8। জাস্ট ওর সাথে কি করে দিব? 8 গ্রাম অ্যাড করে দিলেই আমরা কি পাচ্ছি রে?
আমরা 1 মোল অক্সিজেন পরমাণু পাই যাচ্ছে, অর্থাৎ 1 মোল অক্সিজেন পরমাণু সমান কত 8 গ্রাম। যদি আমরা এখানে অক্সিজেন পরমাণু দিয়ে অক্সিজেন অণু দিলাম, 1 মোল অক্সিজেন মানে কি হবে দেখবা যেখানে তার আণবিক ভর কত হবে 16, জাস্ট তার সাথে কি করে দিব গ্রাম। তাহলে আমরা কি বুঝাইলাম, কোন পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে যেই পরিমাণটা পাচ্ছি তাকেই বলা হচ্ছে কি 1 মোল। ঠিক আছে, এখন দেখো আমরা আসি, এরপর আমরা আসি মোল সংখ্যা। কি আসবো, মোল সংখ্যা। কাকে বলতেছি আমরা, মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা কাকে বলে? তো মোল সংখ্যা বলতে আমরা এটার জন্য আমরা একটা দ্রবণ হোক বা যে কোনো একটা জিনিস নিব। ঠিক আছে, ধরো এটা একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমরা নিলাম 10 গ্রাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছি। ঠিক আছে, ধরো এটা একটা 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দ্রবণ হোক অথবা মিশ্রণ হোক। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব? মোল সংখ্যাকে মনে রাখবো n দ্বারা প্রকাশ করা হয়, এবং মনে রাখবা দ্রবণে উপস্থিত পদার্থের ভর কি, উপস্থিত পদার্থের ভর বাই দিব কি ওই পদার্থের আণবিক ভর, কি ওই পদার্থের আণবিক ভর। আমরা উপস্থিত ভরকে W দ্বারা প্রকাশ করি আর আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করি, m দ্বারা। তাহলে আমাদের মোল সংখ্যা ইকুয়াল টু কি হইল, n/W/m। ঠিক আছে, n=W/m। ঠিক আছে, তাহলে সংখ্যা কিভাবে লিখবা, যে কোনো একটা মিশ্রণে উপস্থিত পদার্থের ভর এবং ওই পদার্থের আণবিক ভরের অনুপাতকেই বলা হচ্ছে কি মোল সংখ্যা। তাহলে সংখ্যা কি বললাম, সংখ্যা যদি বলি কোনো মিশ্রণে উপস্থিত পদার্থের ভর, উপস্থিত পদার্থের ভর এবং ওই পদার্থের আণবিক ভরের অনুপাতকে কি, আণবিক ভরের অনুপাতকে কি বলা হয়, মূল সংখ্যা বলে। কি বলা হয়, মূল সংখ্যা বলে। ওকে, এই হলো আমাদের মোল সংখ্যা। আরো দুইটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে কি, এরপরের সংখ্যাটা হচ্ছে কি মোলার আয়তন। এরপরটা পড়বো আমরা কি, মোলার আয়তন। দেখো মোলার আয়তন। ঠিক আছে, আর মোলার আয়তন বলতে কি বোঝাচ্ছে, মনে রাখবা মোলার আয়তন বুঝার আগে আমরা দুইটা স্ট্যান্ডার্ড পড়ে নিই। একটা হচ্ছে STP আর এটা হচ্ছে কি SATP। ঠিক আছে, STP কে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, আর হচ্ছে এটা SATP কে বলা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, জাস্ট খালি একটা মনে রাখো এম, বা বাংলায় যদি আমরা বলি এটাকে বলা হয় কি আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। আর এটা বলে কি কক্ষ তাপমাত্রা। ঠিক আছে, যেখানে আমরা টেম্পারেচার ধরি সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ঠিক আছে, আর প্রেসার ধরি আমরা সবসময় 1 atm। আর এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আমাদের গ্যাসের একটা আয়তন আছে, 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। ঠিক আছে, আবার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারে আমরা কি বলি, তাপমাত্রা ধরা হয় সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার ধরা হয় 1 atm। আর এই সময় যেহেতু তাপমাত্রা বাড়ছে গ্যাসের আয়তন বাড়ে, তাহলে কত 24.8 লিটার। ঠিক আছে, এখন এই যে আমরা আয়তন লিখছি সেটা কার আয়তন, এটা আসলে কার আয়তন বা কিসের আয়তন, এটাই হচ্ছে আমাদের মোলার আয়তন। এখন মোলার আয়তনের সংখ্যাটা যদি আমি লিখি, কি লিখবো বলো তো, মোলার আয়তনের সংখ্যাটা যে মনে রাখবা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট
তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন বলে। অর্থাৎ 1 মোল গ্যাস, ধরো আমরা যে কোনো একটা গ্যাস নিলাম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, যে কোনো গ্যাস, 1 মোল গ্যাস সবসময় কতটুকু আয়তন দখল করে? ঠিক আছে, কত বললাম? যদি আমরা এসটিপিতে ধরি তাহলে হচ্ছে কত হবে? 22.4 লিটার। আর এসএটিপিতে হইলে কত হবে? আমাদের 24.8 লিটার। তবে যদি কোনো উল্লেখ করা না থাকে যে আদর্শ তাপমাত্রা চাপ বা কক্ষ তাপমাত্রা উল্লেখ করা না থাকে, তাহলে তোমরা অবশ্যই এই মানটাকে ইউজ করবা। ঠিক আছে, এখন দেখো আমাদের এই মোলার আয়তনের সাথে, কার সাথে? মোলার আয়তনের সাথে আমাদের অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রটা কি? সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক কিরে অণু বা পরমাণু বিদ্যমান। ঠিক আছে, সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু বা কি পরমাণু বিদ্যমান। অর্থাৎ আমরা যদি দেখি যে তিনি একটা নাম্বার ইউজ করছে যে 1 মোল গ্যাসে আমাদের অণুর সংখ্যা হচ্ছে কতটুকু? অণুর সংখ্যা তিনি একটা নাম্বার দেন, নাম্বার অফ অ্যাভোগাড্রো, যাকে আমরা বলি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। নাম্বার অফ অ্যাভোগাড্রোর মিনিং হচ্ছে এরকম যে 1 মোল অণুতে অণু থাকে কয়টা? অণুর সংখ্যা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। ঠিক আছে, আবার 1 মোল পরমাণুর সংখ্যা তো সেম 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। এবং 1 মোল আধানে আধান সংখ্যা কত? সেম 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। ঠিক আছে, এই হইল আমাদের কি প্রথম বেসিক আলোচনা। ঠিক আছে, তো 1 মোল অণুর সংখ্যা 6.02 এটা বলতে কি বোঝাচ্ছে বলো তো? এটা বলে দাও। আমরা দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত পাইছি? 44 গ্রাম। অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। আবার যদি আমি এটা কার্বন ডাইঅক্সাইড না নিয়ে নাইট্রোজেন নিতাম, তাহলে 1 মোল নাইট্রোজেন ইকুয়াল টু কত হবে? নাইট্রোজেন গ্যাস ইকুয়াল হবে 28 গ্রাম। অর্থাৎ 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসে আমাদের অণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। ঠিক আছে, এই যে আমরা কয়েকটা টপিক আলোচনা করলাম, এই কয়েকটা টপিকের উপর ভিত্তি করে আমরা একটা সূত্র বানাবো। কি সূত্রটা? 1 মোল ইকুয়াল টু কত হচ্ছে? আমাদের গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 22.4 লিটার গ্যাসের ভর ইকুয়াল টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণুর ভর। ঠিক আছে, এই চারটাকে আমরা কম্বাইন, অর্থাৎ আমরা আগেই পড়ছি গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর কি? গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, আমরা গ্রাম আণবিক ভরের সাথে যদি গ্রাম বসে তাহলে আমরা কি পাই? 1 মোল। আবার জানি 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কতটুকু? 22.4 লিটার। আবার 1 মোল গ্যাসে আমাদের অণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। দেখো
এই চারটা জিনিসকে কম্বাইন্ডলি তুমি যদি মনে রাখো তাহলে এই ধরনের ম্যাথ অনুপরমাণুর সংখ্যা নির্ণয় করা ম্যাথগুলো তুমি আরামসে করতে পারো। ধরো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ নাম্বার 1, ঠিক আছে? তোমাকে এরকম করে প্রশ্ন আসলো, একটি নাইট্রোজেন অণুর ভর কত, এরকম করে একটা প্রশ্ন আসলো, ঠিক আছে কি না? এখন দেখো একটি নাইট্রোজেন অণুর ভর কত, তাহলে আমাকে আগে কি করতে হবে, নাইট্রোজেনের মোল সংখ্যা থেকে তার আণবিক ভর বের করো, ঠিক আছে? তো 1 মোল নাইট্রোজেন ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 14 × 2 অর্থাৎ কত রে 28 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই 28 গ্রামে সমান 1 মোল, আর 1 মোলে আমাদের অণু থাকে কটা 6.02 × 10⁻23t। তাহলে আমরা হিসাব করতে পারি, বলতে পারি যে 28 কত, আমরা যেটা চাচ্ছে সেটাকে আমরা ডানে লিখব, তাহলে কত হবে 6.02 × 10⁻23t অণুর ভর হইল কত আমাদের 28 গ্রাম, ঠিক আছে কি না? তাহলে ওদের একটি অণুর ভর কত আসবে 28/6.02 × 10⁻23। তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আমাদের কি হবে আনসার চলে আসবে। আমার কাছে এখানে নাই, কি বলে তোমার ক্যালকুলেটর নাই, তো এই জন্য এটা করতে পারতেছি না, ঠিক আছে? এবারে দেখো আমরা পরের অংশটাতে চলে যাই, ঠিক আছে? আরেকটা ধরো আমাদের যে এই যে আমরা কিছু ম্যাথ রাখে দিছি তোমাদের এখানে, দেখো এইখানে একটা পাত্র আছে, এত মিলিলিটার, এখানে বলছে এই পাত্রের মোট অণু সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? তারপরে এই পাত্রে অক্সিজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আমরা এইটা এখন করি, এ পাত্রে অক্সিজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করব, ঠিক আছে? যে প্রশ্নটা বলছে এ পাত্রে অক্সিজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে আছে একটা পাত্র, সেই পাত্রের মধ্যে 50 মিলিলিটার 0.25 মোলার সোডিয়াম কার্বনেট আছে, ঠিক আছে কিনা? তো এখানে আমরা যদি বের করতে চাই কিভাবে বের করব সেটা একটু দেখো। তো এইটা একটু জটিল হয়ে গেছে, আর আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই এই জন্য আমি ম্যাথটা করতে পারতেছি না, ঠিক আছে? আমি তোমাদের জাস্ট সিস্টেমটা দেখা দিচ্ছি কিভাবে করবা। ধরো এরকম করে বলছে যে তুমি এখানে একটা পরিমাণ দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে আমরা তার ডাব্লুর অর্থাৎ ওই জায়গায় তো দ্রবণের পরিমাণ আছে, আর হচ্ছে আমাদের কি ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডাব্লুর পরিমাণ অর্থাৎ এই পাত্রের মধ্যে কতটুকু পদার্থ আছে সেটা বের করতে পারবো। তাহলে কত হইল, এইটা ইকুয়াল টু ডাব্লু ইকুয়াল টু SmV/1000। আর এই সূত্রটা কেমনে আসছে আমরা এটা একটু পরেই পড়বো, তোমরা জাস্ট খালি জানো, যেহেতু তোমরা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, হয়তো অনেকেই জানো, যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, জাস্ট বুঝে নাও। তাহলে এস এর মান কত 0.25, এম এটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়ামের কত 23 × 2, আর কার্বনের হচ্ছে কত 12, আর অক্সিজেনের কত 16 × 3, এখানে কত হচ্ছে 46 + 12 প্লাস হচ্ছে 48, তাহলে হচ্ছে কত হচ্ছে 6, 106, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এস এম এর জায়গায় বসাবো 106 আণবিক ভর, আর ভি এর পরিমাণ হচ্ছে কত 50 মিলিলিটার, নিচে হচ্ছে আমাদের কত থাকবে 1000, ঠিক আছে? 1000। তো এইটাকে আমরা আমার একটু ছোটোখাটো ক্যালকুলেটর আছে স্মার্ট বোর্ডটাতে, এখানে আসলে সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, তো এই জন্য হচ্ছে সমস্যা। তাহলে কত হচ্ছে 0.25 × 106 × 50 ভাগ দিব কত দিয়ে আমরা 1000, ঠিক আছে? তাহলে কত হইল 1.325 গ্রাম। তাহলে এই জায়গায় আমাদের সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, এতটুকু। তা আমরা যেহেতু সোডিয়াম কার্বনেটের কি পাইছি আণবিক ভর কত পাইছি 106, এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু কত হচ্ছে 106 গ্রাম। তার মানে কি এই 106 গ্রামে আমাদের অণু থাকে কয়টা, ঠিক আছে? তাহলে এখানে এই দ্রবণের মধ্যে পদার্থ উপস্থিত আছে কতটুকু, তাহলে এতটুকু না, তাহলে এত গ্রামের মধ্যে কতটুকু আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো কি বললাম
106 গ্রাম সোডিয়াম কার্বনেট এ অণুর সংখ্যা কয়টি? 6.02 ইন্টু 10⁻23 অতএব একে তো কত হবে 6.02 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 106। অতএব কত দেওয়া আছে আমাদের এখানে? পাইছি আমরা 1.325। তাহলে কত হলো? অতএব 1.325 গ্রাম। তাহলে কত হবে? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 1.325 আর নিচে হচ্ছে কত? 106। ঠিক আছে, যেহেতু এটা সাইন্টিফিক মান নাই এই জন্য এটা পসিবল হচ্ছে না আমার দ্বারা। আমি দেখি এখন তোমরা কি করবা, প্রশ্নটা যদি তুমি ভালো করে দেখো, এখানে কিন্তু বলছে কি, তোমার প্রশ্নটা যদি আমরা ভালো করে দেখি, এ পাত্রে অক্সিজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তোমাকে কিন্তু বলে নাই যে এখানে কয়টা অণু আছে কত গ্রামে, এখানে বলছে যে এ পাত্রে অক্সিজেনের পরমাণুর সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা পাইছি এই মানটা পাবো অণুর সংখ্যা। কিসের সংখ্যা? অণুর সংখ্যা। ঠিক আছে, কিন্তু আমাকে বলছে কি শুধুমাত্র অক্সিজেন এর পরমাণুর সংখ্যা কয়টি? পরমাণুর সংখ্যা। ঠিক আছে, অক্সিজেনের পরমাণুর সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? সোডিয়াম কার্বনেট। এই দেখো এটা একটা সোডিয়াম কার্বনেট, এটা 1 মোল যদি হয়, একটা অণু, এটা যদি আমরা একটা অণু চিন্তা করি, একটা অণুতে সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা আর অক্সিজেন আছে কি 3টা। তাহলে একটা জিনিস বুঝা, আমার তো সোডিয়াম কার্বন বলে নাই, জাস্ট খালি বলছে কি অক্সিজেন। কার কথা বলছে? অক্সিজেনের কথা। তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? এক অণু সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে কয়টা? 3টা। এক অণু সোডিয়াম কার্বনেট এ অক্সিজেনের পরমাণু আছে কয়টা? পরমাণু আছে 3টি। অতএব তাহলে এই যে আমরা এখানে যে অনুসংখ্যাটা পাইলাম এটার সাথে আমরা কি করে দিব? জাস্ট ওইটা মান বসাবা, ওইটা এই মানটার সাথে কত? 3 গুণ। 3 দিয়ে আমরা কি করব? এখানে যে এই মানটা আছে এই মানটাকে আমরা কি করব? গুণ দিয়ে দিলেই আমরা কি পাবো? অক্সিজেনের পরমাণু সংখ্যা পাই যাব। ঠিক আছে, যদি অনুসংখ্যা বলতো তাহলে এই পর্যন্ত বলে শেষ, কিন্তু আমাকে স্পেসিফিক ভাবে বলছে কি আমাদের অক্সিজেনের পরমাণু কয়টা। তাহলে এইভাবে তুমি অ্যানালাইসিস করবা যে এখানে এক অণুতে আমাদের অক্সিজেন আছে 3টা, অতএব এতগুলা অণুতে অক্সিজেন আছে কত? এটার সাথে আমরা জাস্ট 3 গুণ করে দেব। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা টাইপ। ঠিক আছে, অথবা তোমাকে আরেকটা ম্যাথ দিতে পারে, এরকম করে ম্যাথ দিতে পারে যে ধরো 10 লিটার কার্বন ডাই অক্সাইড এর অণুর সংখ্যা নির্ণয় করো, অণুর সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো। অনেক টাইপের ম্যাথ দিতে পারে তোমাকে। তাহলে তুমি কি করবা? সেম আগের মতোই, প্রথমে 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত? 44 গ্রাম। ঠিক আছে, আর এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। আর 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা থাকে কত? 6.02 ইন্টু 10⁻23। তাহলে তুমি মিলাও কার সাথে সম্পর্ক আছে? লিটারের সাথে আমাদের অণুর সংখ্যা। তাহলে তুমি কি বলবা? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড এ অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। অতএব 1, অতএব কত? 10। কি করবা? সেম 6.02 ইন্টু 10⁻23 ইন্টু দিবা 10 আর নিচে যাবে কত? 22.4। ক্যালকুলেশন করে যেটা আসবে এতটি আমাদের কি হবে? আনসার। ঠিক আছে, তাহলে আমরা একটা টাইপ শেষ করলাম, অণু পরমাণুর সংখ্যা, মূল সংখ্যা এবং হচ্ছে কি রে নির্ণয় করতে পারে ফেলবো। আমরা যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। তোমাদের বইয়ে অত বেশি আলোচনা নাই, কি স্ট্রিং বিস্ট্রিং লেখা লিখছে, আমরা বইয়ের পড়া যাচ্ছি না, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেছি। মোলারিটি হচ্ছে কি? নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, 1 লিটার দ্রবণে দ্রবীভূত মূল
সংখ্যাকে আমরা কি বলতেছি, মোলারিটি বলা হয়। কি বলা হয়? মোলারিটি বলে। 1 লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে আমরা কি বলতেছি? মোলারিটি। অর্থাৎ আমরা একটা দ্রবণ বানাইতে গেলে আমরা কি জানি, একটা দ্রবণ বানাইতে গেলে কি লাগে? দ্রাবক প্লাস দ্রব। যেখানে দ্রাবকের পরিমাণ বা দ্রবণের পরিমাণটা সবসময় কি 1 লিটার। ঠিক আছে, এই 1 লিটার দ্রবণে দ্রবটা আছে কোন এককে নিব আমরা? সবসময় মোল এককে। কোন এককে? মোল এককে। তাহলে দেখো এটা একটা পাত্র ধরে নিলাম, এই পাত্রের মধ্যে দ্রবণ আছে ভি লিটার। কতটুকু? ভি লিটার। আর এর মধ্যে দ্রবীভূত পদার্থের পরিমাণ, এর মধ্যে দ্রবীভূত দ্রবের এন হচ্ছে কতটুকু? এন মোল। তাহলে আমরা একটা সূত্র বানাই তো, যে ভি লিটার দ্রবণে দ্রব আছে কতটুকু? এন মোল। অতএব 1 লিটার দ্রবণে দ্রব আছে কতটুকু? এন বাই ভি এত। ঠিক আছে, আর এটাকেই বলতেছি আমরা দ্রাব্যতা বা মোলারিটি বা ঘনমাত্রা, যাকে আমরা কি দ্বারা, মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম অথবা এস দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এস ইউজ করি। আর এককটা কি হবে? মোল। উপরে আছে মোল, নিচে আছে কি রে? এটা হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার, বা এটাকে সংক্ষেপে আমরা বলি কি? মোলার। দ্রাব্যতা তাহলে আমরা কি পাইলাম? এস ইকুয়াল টু এন বাই ভি অফ এল। কেন? আমরা আয়তনটা কোন এককে রাখছি? সবসময় লিটার এককে। এখন দেখো একটু আগেই পড়ছি এন ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এম। তাহলে আমরা এই জায়গায় বসাইতে পারি না এন এর জায়গায় ডাব্লিউ বাই এম ভি অফ এল। ঠিক আছে, এখন দেখো এই যে বলছে আমাদের ডাব্লিউ, সেটাও গ্রাম এককে ইউজ করি, আর আণবিক ভর সেটাও কোন এককে? গ্রাম এককে। ঠিক আছে, কিন্তু এখানে আয়তনটা হয়েছে কোন এককে? লিটার এককে। এখন দেখো তো 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার ইকুয়াল টু 1000 আমরা গ্রাম লিখতে পারি। অর্থাৎ মিলিলিটার আর গ্রাম এরা হচ্ছে সমপর্যায়ের একক। লিটার কিন্তু এদের সমপর্যায়ের একক না। এই জন্য সমপর্যায় একক করার জন্য আমরা লিটারটাকে কি করব? মিলিলিটারে কনভার্ট করব। তাহলে কি হবে? ডাব্লিউ বাই এম ভি। আর লিটারের জন্য আমরা কি করছি? 1000 দ্বারা গুণ করছি। এই যে সর্বশেষ সূত্র পাইলাম এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি ইন্টু 1000। এটাই হচ্ছে কি? মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। এখান থেকে তুমি আরেকটা সূত্র বানাইতে পারো। যদি দ্রব্যের পরিমাণ নির্ণয় করতে চাই ডাব্লিউ, তাহলে কি হবে? এটার সাথে আর গুণ হবে এস এম ভি বাই 1000। এই হলো দুইটা সূত্র। মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমাদের কি আছে? দুইটা সূত্র আছে। দেখো আমরা একটা টাইপের ম্যাথ করতে যাই, এখানে একটা আমরা দিয়ে দিছি। ঠিক আছে, এই যে ধরো মোলারিটি বা ঘনমাত্রা প্লাস লিমিটিং বিক্রিয়কের একটা টপিক দেখো। এখানে আমরা একটা টাইপ দিছি 2 নাম্বার টাইপটাতে। ঠিক আছে, এই টাইপটাতে দেখো, এই যে দেখো এখানে আছে আমাদের কি? ধরো এ বি সি ডি পাত্রের ঘনমাত্রা নির্ণয় করা। আমি একসাথে অনেকগুলা মানে পয়েন্ট একসাথে করে ফেলছি। তো দেখো এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র, ডি একটা পাত্র। তোমার যে কোনো একটা পাত্রে তুমি ঘনমাত্রা নির্ণয় করবা। এই যে দেখো এটা এ পাত্রে কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে, তাই না? আমরা এটার ঘনমাত্রা নির্ণয় করব। ধরো আমরা এখানে ঘনমাত্রা নির্ণয় সূত্র এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি ইন্টু 1000। এখন দেখো আমাদের এখানে জিনিস পাই কি কি আছে। ডাব্লুর মান দেওয়া আছে কত? 25 গ্রাম। ঠিক আছে, এম আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে দেখো হাইড্রোজেন 1, নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে তোমার 14, অক্সিজেন কত? 16 ইন্টু 3 যোগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 15 প্লাস 48, তাহলে 8 5 13 আর 4 একে 5 আর একে 6, 63। তাহলে এম এর মান পাইলাম আমরা 63। আর ভি দেওয়া আছে কত রে? 200 মিলিলিটার। তাহলে আমরা জাস্ট এখানে বসাই দিব সূত্রের মধ্যে যে ডাব্লিউ ইকুয়াল টু কত? 25, এম এর মান হচ্ছে আমাদের কত? 63, আর ভি এর মান কত? 200, আর সূত্রের কত? 1000। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে কি রে? মোল পার লিটার। যেটা আসবে কি সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, একদম সেম ভাবে তুমি এটার ঘনমাত্রা নির্ণয় করবা, এটার ঘনমাত্রা নির্ণয় করবা, এটার ঘনমাত্রা নির্ণয় করবা। ঠিক আছে,
এখন দেখো আমরা এই যে ই পাত্রের একটা প্রশ্ন আছে যে ধরো এই যে দেখো একদম নিচেরটা ই পাত্রে FeCl এর পরিমাণ নির্ণয় করো। এটা একটু ভুল করছে টাইপিং এ, এটা যে বড় হাতের M। ঠিক আছে, দেখো এখানে ঘনমাত্রা দেওয়া আছে আর এটা আছে 100 মিলিলিটার দেওয়া আছে। ঠিক আছে কিনা, বলছে ই পাত্রের FeCl3 এর পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করতে আমরা কি সূত্র ব্যবহার করি? W = SMV/1000। তাহলে তুমি ওই সূত্রটা পড়লে এই দুই টাইপের ম্যাথ কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো S এর মান কত দেওয়া আছে? ই পাত্রে S এর মান দেওয়া আছে 0.5 মোলার। দেখি FeCl3 না, আয়রনের ভর কত? 55.85 প্লাস ক্লোরিনের কত? 35.5 × 3। এটা সব যোগ করে যেটা আসবে। তারপর হচ্ছে আমরা কি বলতেছি, ভি এর মান দেওয়া আছে কতটুকু? 100 মিলিলিটার। কত? 100 মিলিলিটার। এরপরে তুমি সুন্দর মতো পরিমাণ যেহেতু নির্ণয় করতে বলছো, তাহলে ডাব্লুর পরিমাণ বের করবে। এই মানগুলো বসা দিবা। এস এর জায়গায় বসাবা কত? 0.5। তারপরে এম এর জায়গায় বসাবা এই যে পুরা মানটাই। ঠিক আছে, আর ভি এর জায়গায় বসাবা 1000। 100 আর নিচে সূত্রের আমাদের কত? 1000। যেটা আসবে সেটা আমরা কোন এককে প্রকাশ করব? গ্রাম এককে প্রকাশ করলে আমাদের কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এই দুইটা সূত্র, মোলারিটি বা ঘনমাত্রা সূত্র থেকে দুই টাইপের ম্যাথ করতে করতেছি। এক, ঘনমাত্রা নির্ণয় যদি দ্রব্যের পরিমাণ দেওয়া থাকে, আবার যদি আমার ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা দ্রব্যের পরিমাণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটাতে আমাদের বইয়ে নাই, কিন্তু আমরা কিছু ম্যাথ এক্সট্রা পড়ার জন্য কিছু টপিক পড়তে হবে। যেমন ধরো আমরা সেই প্রমাণ দ্রবণ। কি? প্রমাণ দ্রবণ। কাকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ? মনে রাখবা, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। কি থাকে? জানা থাকে। অর্থাৎ তুমি আগে থেকেই একটা দ্রবণের ঘনমাত্রা জানো। যেমন তোমাকে বলা হলো 0.1 মোলার HCl, তাহলে তুমি এই HCl দ্রবণের ঘনমাত্রা জানো 0.1 মোলার। তার মানে এটাকেই বলা হচ্ছে প্রমাণ দ্রবণ। তা আমাদের বইয়ে কতগুলা প্রমাণ দ্রবণের নাম দেওয়া আছে এবং সেগুলো থেকে ম্যাথ আসে পরীক্ষায়। কি আসে? ধরো ম্যাথ আসে। এক নাম্বার হচ্ছে মোলার দ্রবণ। এক নাম্বার দ্রবণটার নাম হচ্ছে কি? মোলার দ্রবণ। মোলার দ্রবণ। দুই নাম্বার আছে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ। মোলার দ্রবণ। তিন নাম্বার হচ্ছে ডেসি মোলার দ্রবণ। ডেসি মোলার দ্রবণ। চার নাম্বার সেন্টি মোলার দ্রবণ। সেন্টি মোলার দ্রবণ। আর পাঁচ নাম্বার হচ্ছে কি? মিলি মোলার দ্রবণ। মিলি মোলার। ঠিক আছে, এখন দেখো কাকে বলতেছি আমরা মোলার দ্রবণ, কাকে বলতেছি আমরা সেমি মোলার দ্রবণ, কাকে বলতেছি আমরা মিলি মোলার দ্রবণ। দেখো মোলার দ্রবণ সবসময় দ্রবণের পরিমাণ সেম। কত? 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে। ঠিক আছে, তাহলে দেখো তো এই দ্রবণটাকে আমরা কি বলবো? মোলার দ্রবণ। এই মোলার দ্রবণের মোলারিটি কত হবে? মোলারিটি। মোলার দ্রবণের মোলারিটি হবে কত? দেখো সূত্র তুমি যদি বসাও SN/V, তাহলে ভি এর মান সবসময় 1। ভি এর মান সবসময় কত? 1। আর N কতটুকু দ্রবীভূত হচ্ছে? 1 মোল। তাহলে উপরে 1, নিচেও কি 1, তাহলে হচ্ছে 1 না? এটার মোলারিটি হচ্ছে 1 মোল পার লিটার, বা সংক্ষেপে আমরা বলবো কি? মোলার। ঠিক আছে, এখন দেখো সেমি শব্দটার অর্থ হচ্ছে কি? সেমি শব্দটা অর্ধেক না? তাহলে দ্রবণ সবসময় ফিক্সড। 1 লিটার দ্রবণে যদি সেমি মানে অর্ধেক 1/2, অর্থাৎ 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন তাকে বলবো কি? সেমি। তাহলে তার মোলারিটি হতে কত হবে? 0.5 মোলার। ঠিক আছে, ডেসিমোলার দ্রবণ কাকে বলতেছি? সংজ্ঞা আসতে পারে। তাহলে কি বলবা? 1 লিটার দ্রবণে যদি, ডেসি মানে কি 10 ভাগের 1 ভাগ না, অর্থাৎ 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন তার ডেসিমোল। তাহলে তার মোলারিটি কত হবে? 0.1 মোলার। ঠিক আছে, সেন্টি মানে কি?
100 ভাগের 1 ভাগ, তাহলে বলবো সংজ্ঞা 1 লিটার দ্রবণে যদি 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.01, ঠিক আছে, মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তখন তাকে বলবো আমরা কি রে, সেন্টিমোলার দ্রবণ। তাহলে তার ঘনমাত্রা কত, 0.01 মোলার। এবং দেখো মিলিমোলার, 1 লিটার দ্রবণে যদি 1000 ভাগের 1 ভাগ, মিলি মানে 1000 ভাগের 1 ভাগ, তাহলে 0.001, ঠিক আছে, তাহলে তার মোলারিটি কত হবে, 0.001 মোলার বা মোল পার লিটার। মানে এখান থেকে কি প্রশ্ন আসবে, এটা পড়ার কারণ কি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এরকম করে তোমাকে, যে 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট এর ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করো, ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করো, ঠিক আছে। 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার, তাহলে তোমাকে এখানে জিনিসটা দেখো, এই ম্যাথটা তুমি কেমনে করবা, ঠিক আছে। তো এই ম্যাথ করার জন্য তোমাকে কি করতে হবে, 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ, তাহলে তুমি একটা দ্রবণ নিছো, এই দ্রবণের আয়তন হবে কত, 250 মিলিলিটার, কোন পদার্থের, সোডিয়াম কার্বনেট। তাহলে তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে মূলত কতটুকু সোডিয়াম কার্বনেট যদি আমি এখানে মিক্স করি, তাহলে তার ঘনমাত্রা কত হবে, ডেসিমোলার মানে কি 0.1 মোল হবে, মোল পার লিটার হবে। তাহলে তার ঘনমাত্রা করার জন্য আমাদের ঘনমাত্রা করতে হবে 0.1 মোলার, যেহেতু বলেছে ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে। তারপরে এখানে কতটুকু পদার্থ প্রয়োজন, অর্থাৎ ডাব্লুর পরিমাণ আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কি, ডাব্লু ইকুয়াল টু এস এম ভি বাই কত, 1000। তাহলে বলো এখানে এস এর মান দেওয়া আছে, ডেসিমোলার মানে 0.1 মোলার, এম এর মান আমরা বের করব কত, 106, ঠিক আছে, আর ভি এর মান তো দেওয়া আছে কত, 250 মিলিলিটার। তাহলে আমাদের সূত্র হচ্ছে, এখানে বসাই দিই, এস এর মান 0.1, এম এর মান হচ্ছে 106 ইন্টু ভি এর মান কত, 250, আর নিচে কত হচ্ছে 1000। আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, ঠিক আছে, ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, যে 0.1 ইন্টু 106 ইন্টু 250 ভাগ আমরা কত দিব, 1000, ঠিক আছে, কত আসলো, 2.65 গ্রাম। তাহলে আমরা যদি বলি যে 250 মিলিলিটার দ্রবণের মধ্যে যদি আমরা 2.56 গ্রাম সোডিয়াম কার্বনেট নেই, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে, 0.1 হবে। তাহলে তোমাদের যখন কত প্রস্তুত করতে বলে, দ্রবণ প্রস্তুত করতে বলে, সেক্ষেত্রে আমরা কার মান বের করবো, ডাব্লিউ এর মান বের করবো, আর লিখে দিবা যে 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট এর দ্রবণ প্রস্তুত করতে কত, 2.56 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন, ঠিক আছে। এরকম করে তোমরা করে ফেলবা। কারণ তোমাকে পরীক্ষায় ডেসিমোলার না দিয়ে তোমাকে সেন্টিমোলার দিতে পারে, তোমাকে মিলিমোলার দিতে পারে, তোমাকে সেমিমোলার দিতে পারে, যেটা চাইবে জাস্ট খালি কি, এই যে আমাদের একটা আগের পেজ পড়ছি, এই পেজে দেখো, এখানে আমরা সবগুলার মোলারিটি কত, কোনটার কত, এগুলো আমরা সব লিখে রাখছি। এই দ্রবণটা খুব ভালো করে, এই পেজটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। মুখস্থ করার কিছু নাই, বুঝে ফেলতে পড়লেই যথেষ্ট। মোলার দ্রবণ কি, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত আছে। সেমিমোলার মানে কি, লিটার দ্রবণের পরিমাণ সবসময় ফিক্সড, 1 লিটার দ্রবণে 0.5 অর্থাৎ অর্ধেক মোল দ্রব্য দ্রবীভূত আছে। ডেসি মানে কি, 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.1 মোল দ্রব্য দ্রবীভূত আছে। সেন্টি মানে কি, 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.01 মোল দ্রব্য দ্রবীভূত আছে। আর মিলিমোলার বলতে কি, 1000 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.001 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, ঠিক আছে। এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটা হলো আমাদের কি, একটা নতুন টাইপের ম্যাথ। আরেকটা টাইপের ম্যাথ করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, মাথায় রাখবা, দ্রবণ লঘুকরণ। কি, দ্রবণ লঘুকরণ। দ্রবণ লঘুকরণ জিনিসটা কি, দ্রবণ লঘুকরণ জিনিসটা হচ্ছে এরকম, যে ধরো
এখানে একটা আগে থেকে একটা দ্রবণ ছিল, ধরো এখানে 100 মিলিলিটার একটা দ্রবণ ছিল, তার ঘনমাত্রা ছিল কত 0.5 মোলার। ঠিক আছে, এখন এই দ্রবণটার ঘনমাত্রা আমাকে কমাইতে হবে, তাহলে কি করবা? ধরো তোমার বাবার কথায় তুমি বলো, তুমি ধরো তোমার বাবাকে চা বানাই দিছো, এখন বা একটা শরবত বানাই দিছো, এখন শরবতে অনেক বেশি চিনি হয়ে গেছে, এখন তুমি কি করবা? তোমার বাবা বলে চিনি বেশি গেছে, চিনিটা কমায় ফেলা। এখন তুমি চিনি কমাইতে গেলে কি শরবত থেকে কি খুঁটে খুঁটে চিনি বের করবা? না, তুমি ওই শরবতটাতে কি করবা? আলাদা করে পানি মিক্স করবা, ঠিক আছে কিনা? তাহলে দেখবা এক্সট্রা পানি মিক্স করলে চিনিটার ঘনত্বটা কিছুটা কমে আসে। তো এই যে বলছে এটাই হচ্ছে দ্রবণ লঘুকরণ। তাহলে দ্রবণ লঘুকরণ একটা সূত্র আছে, বা এটা ডিপেন্ড করে কোনটার উপর ভিত্তি করে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের ঘনমাত্রা ওই দ্রবণের আয়তনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ব্যস্তানুপাতিক বলতে কি বোঝাচ্ছে? বিপরীত অনুপাত। তাহলে আমরা দেখো ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করছি আর আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, তাহলে সূত্রটা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন বাড়াইলে ঘনমাত্রা কমে, আয়তন কমাইলে ঘনমাত্রা কি হয়? বাড়ে। ঠিক আছে, তাহলে দেখো এই দ্রবণটাকে আমরা কি করব? আগে 100 মিলিলিটার ছিল, 0.5 মোলার ছিল, এখন তাকে আমাকে লঘু করতে, তাহলে আমরা এক্সট্রা কি করব? পানি যোগ করব। ধর এটা তার আদি হচ্ছে কি ভি, আয়তন হচ্ছে V1, আদি আয়তন হচ্ছে কি V1। এবার আমি এক্সট্রা পানি যোগ করলাম, এইটুকু আমি কি করলাম? পানি যোগ করলাম। পানি যোগ করার পরে তার মোট আয়তন হলো কি? V2। আর পানি যোগ করার আগে তার ঘনমাত্রাকে ধরে নিলাম S1। এখন যেহেতু আমি এক্সট্রা কি যোগ করছি? পানি যোগ করছি, তাহলে অবশ্যই তার ঘনমাত্রা কিছুটা কমে আসবে। তাহলে কমে যাওয়ার পর তার ঘনমাত্রা হচ্ছে কি? S2। তাহলে এখন দেখো, এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি যে S সমানুপাতিক 1/V, অর্থাৎ আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এটা সমানুপাতিক চিহ্ন তুলে দিতে গেলে কে লাগবে? K 1/V। তাহলে আমাদের একটা জিনিস আসে, দেখো তো, আর গুণ করলে SV = কি? K। অর্থাৎ একটা নির্দিষ্ট দ্রবণের বেলায় যে তাপমাত্রা আমার কি থাকে? স্থির থাকে, তাহলে তাদের ঘনমাত্রা এবং আয়তনের গুণফলটা সবসময় কি হয়? ধ্রুব সংখ্যা হয়। তাহলে যদি আমি বলি S1 V1 = K, ঠিক আছে, এরপরে আমাদের পানি যোগ করার পর তার আয়তন, ধরো এখানে তুমি নিজেই চিন্তা করো, ধরো আমি আয়তন দ্বিগুণ করলাম, আয়তন যদি দ্বিগুণ করি তাহলে ঘনমাত্রা আমার কি হবে? ঘনমাত্রা হবে আমাদের অর্ধেক। মানে কি? আমরা আগে বলছি এটাকে যত গুণ বাড়াবো এটা তত গুণ কমবে, এটা যত গুণ কমাবো এটা তত গুণ বাড়বে। তাহলে এখানে দ্বিগুণ কি করছি? বাড়াইছি আয়তন, তাহলে ঘনমাত্রা দ্বিগুণ কমছে, তাই না? তাহলে এটাকে যদি আমরা গুণ করি ½ of V × ½ of S × 2V, তাহলে এইটা গুণ করলে আগেরটা আসতেছে না? SV আসতেছে। তার মানে বলতে পারি যে S1 V1 গুণ করলে যেটা আসবে, S2 V2 গুণ করলেও সেই মানটাই আসবে। তাহলে আমরা লাস্ট একটা সূত্র বানাইতে পারি, S1 V1 = S2 V2। এই হচ্ছে দ্রবণ লঘুকরণের সূত্র, S1 V1 = S2 V2। ঠিক আছে, এখন এইটা দিয়ে আমরা একটা ম্যাথ করতে পারবো। কি করতে পারবো? ম্যাথ করতে পারবো। দেখো এই ম্যাথটা করার জন্য আমরা আমাদের স্লাইডে চলে যাই। এখানে একটা কথা আছে, দেখো, সি পাত্রের দ্রবণকে সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার বা সেন্টিমোলার দ্রবণে পরিণত করো। ধরো আমরা এটাকে একটু কাটছাট করে লই। দেখো এখানে বলছে কি, এখানে এই প্রশ্নটা দেখো, এই যে কি বলছে যে 5 নম্বর প্রশ্ন, সি পাত্রের দ্রবণকে সেমিমোলার, ডেসিমোলার অথবা সেন্টিমোলার দ্রবণ প্রস্তুত করতে আর কতটুকু পানির প্রয়োজন? তাহলে আমরা একটা দেখো, সি পাত্রটা হচ্ছে কি এরকম যে 7.3 গ্রাম HCl আছে 20 মিলিলিটার। ঠিক আছে, তো আমি তো জানি না এই দ্রবণের ঘনমাত্রা কতটুকু। আগে আমাদের কি করতে হবে? এই দ্রবণের ঘনমাত্রা নিয়ে S = W/mv × 1000। ওকে, তাহলে W পরিমাণ কত? 7.3। M যেহেতু HCl কত হবে? 36.5। V এর মান 20 × 1000।
আমরা একটু ইয়া করে নেই, ক্যালকুলেটর দিয়ে বের করে নেই। কত আসছে? 7.3 ইন্টু 1000 ভাগ দিব কত? 36.5 ভাগ দিব কত? 20। সরি, এখানে 200 মিলিলিটার দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা 200, তাহলে আমরা ঘনমাত্রা কত পাচ্ছি? 1। ঘনমাত্রা কত পাচ্ছি? 1। ঠিক আছে, 1 যদি পাই তাহলে এটা হচ্ছে আদি ঘনমাত্রা, এটা হচ্ছে মোলার দ্রবণ। তাহলে এখন আমাদের কি বলছে? সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে বলছে। কি বলছে? সেমিমোলার দ্রবণ। তাহলে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে অবশ্যই আমাদের কি করতে হবে? পানি যোগ করতে হবে। তা দেখো, আমরা ধরে নিলাম এটা তার আদি ঘনমাত্রা S1 আর এটা তার আদি আয়তন V1। এখন তার পরবর্তী ঘনমাত্রা দেওয়া আছে কি? যদি ডেসিমোলার ধরি, এখানে তো অনেকগুলা টাইপ দিছি আমি একসাথে, তাহলে আমরা একটা ধরি, সেমিমোলার বের করবো, সেমি। তাহলে সেমিমোলারের জন্য S2 ইকুয়াল টু কত হবে? 0.5 মোলার। ঠিক আছে, তাহলে বলো এখন সেমিমোলার দ্রবণকে আমরা সূত্র জানি কি? S1 V1 ইকুয়াল টু S2 V2। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বের করতে হবে কি? V2 ইকুয়াল টু কি হবে? S1 V1 বাই S2। তো তার আদি ঘনমাত্রা কত ছিল? 1। আমরা ম্যাথের মাধ্যমে বের করছি 1। আদি আয়তন ছিল কত? 200 মিলিলিটার। এগুলো এককগুলো এখন বসানোর দরকার নেই। আর নিচে আছে S2 এর মান কত দেওয়া আছে? সেমি হইলে 0.5। তাহলে কত হচ্ছে রে? 400 মিলিলিটার। এটা হচ্ছে তোমার কি? এইটা হচ্ছে তোমার দ্রবণের মোট আয়তন। কিন্তু আমাকে প্রশ্নে চাইছে কি? আর কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে দেখো, এই পাত্রের মধ্যে আগে থেকেই ছিল কতটুকু? আমরা কিন্তু একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে কিনা? যে ধরো এখানে যে আমরা V2টা ধরছি, V2টা কিন্তু কতটুকু পানি যোগ করছি তা না, পানি যোগ করার পরে তার মোট আয়তন কতটুকু হয়েছে। তাহলে আমি কতটুকু পানি যোগ করলাম সেটা হচ্ছে কি? V2 মাইনাস V1 করলে আমরা কতটুকু পানি যোগ করা হয়েছে, যোগ করা হয় সেটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে সূত্রে কি পাইলাম? এখানে ম্যাথ পাইছি যে 400 মিলিলিটার, অর্থাৎ মোট আয়তন 400 আর আগে ছিল কত? তাহলে পানি যোগ করা হয়েছে, পানি যোগ কতটুকু হবে? 400 মাইনাস 200 ইকুয়াল টু কত রে? 200 মিলিলিটার। কথাটা ক্লিয়ার? তাহলে এই টাইপের এখান থেকে ম্যাথ আসে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ এইভাবে। তাহলে এটা একটা টাইপ আমরা পড়ে ফেললাম। দ্রাব্যতার মোলারিটিতে প্রায় 3 প্রকারের টাইপ আছে। একটা পাত্র দেওয়া আছে, এখান থেকে ঘনমাত্রা নির্ণয় করতে বলবে। 2 নাম্বার হচ্ছে তোমাকে কি বলবে? পরিমাণ নির্ণয় করতে বলবে। 3 নাম্বার বললো যে তোমার কি? ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করো। 4 নাম্বারে এই টাইপের প্রশ্ন আসবে, আর কতটুকু পানি যোগ করা প্রয়োজন। ওকে, তোমরা যদি ভালো করে পড়ো, বুঝে থাকো, আর যদি আমার এই স্লাইডটা সুন্দর মতো করে সলভ করো, ক খ গ ঘ সব দেওয়া আছে, তাহলে তোমাদের জন্য আরামসে অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এই গেল হচ্ছে কি? 2টা টাইপ শেষ।